আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে। চলে আসলাম তোমাদের সামনে এই বইয়ের আরও একটি পর্ব নিয়ে। তো এই পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের মধ্যে যে একক কাজ রয়েছে সেই কাজগুলো সম্পর্কে আমরা তোমাদেরকে ধারণা দিব যে এই কাজগুলো আসলে কীভাবে করতে হবে এবং কীভাবে করলে তোমরা সুন্দরভাবে অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারবে। তো আমাদের এবারের ফোকাস হচ্ছে আমরা ষষ্ঠ অধ্যায়, যেহেতু আমাদের গাণিতিক সমস্যা রিলেটেড কাজ দেওয়া থাকে, আমরা এখান থেকে যতগুলো কাজ আমাদের জন্য দেওয়া হয়েছে আমরা সমস্ত কাজগুলো সমাধান করব, এগুলোর প্রসেসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব এবং এই প্রসেসগুলোর মাধ্যমে অ্যান্সারটা মূলত তোমরাই করবা বা আমি তোমাদেরকে একটা ধারণা দিব জাস্ট যে হ্যাঁ আমরা কাজগুলো এইভাবে সমাধান করব। এতে করে বেনিফিটেড কীভাবে তোমরা হতে পারবা, যে এক্সামে যখন তোমাদের কোনো সময় হয় যে একটু আনকমন কোশ্চেন চলে আসলে তোমরা এই নতুন করে চিন্তা শক্তিটা তোমাদের কমে যায়, তখন তোমরা অ্যান্সারটা চিন্তা করতে পারো যে আসলে অ্যান্সারটা কীভাবে হবে। একক কাজগুলো আসলে এই সেন্সে অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমরা যখন একক কাজগুলো নিয়ে চিন্তা ভাবনা করব, যখন আমরা কাজগুলো সমাধান করব, আমাদের চিন্তা শক্তিটা বাড়বে। ফলশ্রুতিতে যদি একটা আনকমন প্রশ্ন চলেও আসে, আমরা তখন ওই যে আগে আমরা যে প্র্যাকটিস করেছি ওই প্র্যাকটিসের নলেজ থেকে আমরা নতুন করে আইডিয়া জেনারেট করতে পারবো, আমাদের আনকমন প্রশ্নগুলো আমরা সমাধান করতে পারবো। তো চলো তাহলে দেখি আমাদের ষষ্ঠ অধ্যায়ে কি কি কাজ আমাদের জন্য দেওয়া হয়েছে এবং সেই কাজগুলো আসলে কোন ওয়েতে আমরা সমাধান করতে পারি। আচ্ছা, তো আমাদের শুরুর দিকের যেহেতু কোশ্চেনগুলো ছিল মোল সংখ্যা রিলেটেড, অণু, পরমাণু, আয়তন ইত্যাদি রিলেটেড প্রশ্নগুলো ছিল, তো আমরা শুরুর প্রশ্নগুলোই নিচ্ছি। দেখো আমাদের 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন, সালফার ও অক্সিজেন পরমাণু রয়েছে। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের মধ্যে 3 রকমের পরমাণু পাই আমরা ভিন্নধর্মী, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে সালফার, একটা হচ্ছে অক্সিজেন। তো যদি আমাকে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, সেই 1 গ্রাম পরিমাণের মধ্যে আমরা কতগুলো হাইড্রোজেন পরমাণু পাবো, কতগুলো অক্সিজেন পরমাণু পাবো, কতগুলো সালফার পরমাণু পাবো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এই কাজটা তোমাদের পাঠ্য বইয়ের 112 পৃষ্ঠায় দেওয়া আছে। তো চলো এবার আমরা এটার অ্যান্সার আমরা কীভাবে করব। তো শুরুতেই আচ্ছা প্রথমে আমি একটু বলে দিই যে এই ম্যাথগুলো দুইটা ওয়েতে সমাধান করা যায়। নাম্বার 1, কেউ চাইলে ঐকিক নিয়মে সমাধান করতে পারো, ডিরেক্ট সূত্র দিয়ে মোল সংখ্যার সাথে রিলেশন তৈরি করে। আর নাম্বার 2, চাইলে এগুলো আমরা ঐকিক নিয়মে সমাধান করতে পারি। আমি এখানে তোমাদেরকে ঐকিক নিয়মের প্রসেসটা দেখাচ্ছি এই ম্যাথের জন্য, হয়তো বা নেক্সট কোনো একটা ম্যাথে আমরা আবার সূত্র দিয়েও দেখবো, মানে আমরা দুইটা রকমই প্র্যাকটিস করবো আর কি। তো এই ম্যাথের জন্য আমরা ঐকিক নিয়মটা ফলো করতেছি। প্রথমে দেখো এখানে কি বলতেছে যে 1 মোল সালফিউরিক অ্যাসিড, আমরা জানি মোল সংখ্যা বলা মানেই আমাদের শুরুতেই অ্যাভোগাড্রো, যদি আমরা সংখ্যা চিন্তা করি তাহলে আমাদের শুরুতেই অ্যাভোগাড্রো নাম্বারটা নিয়ে আসতে হবে 6.023 10⁻23। তো যদি সংখ্যাগুলো যদি অণু হয়, মানে এখানে তো আমাদের সংখ্যা দুইভাবে, মানে আমাদের কাছে দুই রকমের সংখ্যা জানতে চায় প্রশ্নে, একটা হচ্ছে অণুর সংখ্যা, একটা হচ্ছে পরমাণুর সংখ্যা। অণুর সংখ্যা হলে ডিরেক্টলি আমাদের 1 মোল = 6.023 10⁻23, বাট পরমাণুর সংখ্যা যদি হয় তখন আমাকে আসলে ওই অণুর মধ্যে কতগুলো পরমাণু আছে সেই হিসাবটা আমাদের কনসিডারে নিয়ে আসতে হয়। এখানে দেখো 1 মোল সালফিউরিক অ্যাসিড = 2 × 6.023 10⁻23। এখন প্রশ্ন হচ্ছে সামনে 2 কেন গুণ দিলাম, কেননা আমরা এখন হাইড্রোজেন পরমাণুর কথা চিন্তা করতেছি। সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন পরমাণুর কথা চিন্তা করলে দেখো তো এখানে H2, তার মানে এই 1 মোল সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? 2টা। তাহলে ওই 2 এর সাথে যেহেতু আমরা মোল সংখ্যায় হিসাবটা করব, সো আমাকে এখন এজন্য অ্যাভোগাড্রো নাম্বার অর্থাৎ 2 × 6.023 10⁻23 এতগুলো হাইড্রোজেন পরমাণু আছে 1 মোল সালফিউরিক অ্যাসিডে। সালফারের কথা বললে 1 গুণ হচ্ছে, কারণ সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফার পরমাণু একটা রয়েছে। আর অক্সিজেনের কথা বললে 4 গুণ হচ্ছে, কেননা O4 অর্থাৎ 1 মোল সালফিউরিক অ্যাসিডে 4টা অক্সিজেন পরমাণু রয়েছে। ফাইন, তাহলে আমরা ফার্স্টে 1 মোলের সাথে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন পরমাণুর হিসাবটা দেখলাম। এবারে যেহেতু বলছে 1 গ্রাম, তাহলে 1 গ্রাম এটা কি? মোলের পরিমাণ। আমরা জানি মোলের 3টা পার্ট রয়েছে, পরিমাণ, সংখ্যা, আয়তন। সো 1 মোল সমান কত হবে বলো তো সালফিউরিক অ্যাসিডের বেলায়? এর আণবিক ভর 98 গ্রাম। তো আমরা এখানে লিখে দিই যে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, যেটাকে আমরা পরিমাণে প্রকাশ করতেছি 1 মোলের সাথে। তো আমার এখন কাজ হবে এই যে 1 মোল সালফিউরিক অ্যাসিড = 98 গ্রাম পেয়েছি, এই 1 মোলের সাথে আমার সালফার পরমাণুর সংখ্যার হিসাবটা করা, 1 মোলের সাথে আমার অক্সিজেনের হিসাবটা করা, 1 মোলের সাথে আমার হাইড্রোজেনের হিসাবটা করা, অর্থাৎ এই 98 গ্রামের সাথে আমার 3টা পরমাণুর হিসাব নিকাশটা আমাকে এখন কমপ্লিট করে ফেলতে হবে। তো দেখো শুরুতেই আমি হাইড্রোজেন পরমাণুকে নিয়ে কাজ করতেছি, বা হাইড্রোজেন পরমাণুকে নিয়ে আমরা হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা ভ্যালুগুলো বের করব। শুরুতে কি বলেছে দেখো, তাহলে আমরা যেটা বললাম যে আমাদের এখন কাজ কি, 1 মোলের সাথে আমার হাইড্রোজেন পরমাণুর পরিমাণটা হিসাব করা, কতগুলো পরমাণুর সংখ্যা আছে আর কি। তাহলে কি লেখা যায় এখান থেকে? আগের পৃষ্ঠা থেকে দেখো কি লেখা যায়।
98 গ্রাম, মানে 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে 98 গ্রাম। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু আছে কতগুলো বলো তো? 2 × 6.023 10^23, যেটা আমরা অলরেডি আগেই বের করে নিয়েছি। তো এটাকে দেখানো যায় এইভাবে, দেখো যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 2 × 6.023 10^23। অতএব 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? জাস্ট আমরা এটাকে ডিভাইড করে দেব 98 দিয়ে। তো রেজাল্ট আসছে 1.23 10^22 এতটি। তাহলে আমরা হাইড্রোজেনের পার্টটা কমপ্লিট করে ফেললাম। এখন যদি তোমাকে অনেক সময় জানতে চাইতে পারে যে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিডে তখন কি হবে বলো তো? এই যে উপরে দুইটা লাইন, এই দুটো লাইন হুবহু সেম থাকবে। যদি আমাকে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিডে বলো, তাহলে আমি এখান থেকে নতুন করে একটা লাইন তৈরি করব যে 1 গ্রামে কতটি হাইড্রোজেন পরমাণু আছে আর নিচে 10 গ্রামে কতটি হাইড্রোজেন পরমাণু থাকবে। এইভাবে আমাদের হিসাব নিকেশটা কমপ্লিট করতে হবে আর কি। আচ্ছা, গেল এটা। এবার আসো সালফার। তাহলে সেম কথা আগের মতো চিন্তা করো যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে সালফার পরমাণু আছে 6.023 10^23। এখানে এটার সাথে তুমি 1 গুণ দিতেও পারো, নাও দিতে পারো, কারণ আমরা 1 দিয়ে যে কোনো কিছুকে গুণ দিলে যেহেতু সেম ফলাফল পাচ্ছি, তো সেজন্য আমি এখানে আর গুণটা দেখালাম না। যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে সালফার পরমাণু আছে এতটি, অতএব 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে সালফার পরমাণু থাকবে 6.14 10^21 এতটি। গেল সালফারের হিসাবটা। এবারে যাচ্ছি আমরা অক্সিজেন পরমাণুর জন্য। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন পরমাণু আছে 4 কেন? কারণ H2SO4 বলতেছি, তাই না? 4টা অক্সিজেন পরমাণু এখানে রয়েছে। সো 4 × 6.023 10^23 এতটি। অতএব 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের পরমাণু আছে 2.46 10^22 এতটি। আচ্ছা, তো তাইলে আমি আশা করতেছি তোমরা এই যে তিনটা পার্ট সালফার, হাইড্রোজেন, অক্সিজেন, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কিভাবে পরিমাণটা বের করতে হয় সেটাও তোমরা বুঝেছো। এবং এখান থেকে যদি 1 গ্রামে না চাই, যদি 50 গ্রামে চাই, 100 গ্রামে চাই, 200 গ্রামে চাই, সেটাও কিভাবে বের করতে হবে সেটাও তোমরা পারবে। কারণ এখন শুধুমাত্র যদি 10 গ্রাম বা 20 গ্রাম বা যে কোনো সংখ্যায় বলুক না কেন, আমি লাস্টে একটা লাইন জাস্ট অ্যাড করে দিব। যেই লাইনটা আমাকে প্রশ্নে বলবে 10 গ্রাম বলুক বা 20 গ্রাম বলুক, তাহলে লাস্টে একটা লাইন অ্যাড করে দিলেই ওই লাইনটা থেকে যেই ক্যালকুলেশনটা আসবে সেটাই হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে আমাদের এই মানে কাজের এই অংশটুকু আমরা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে? এটা হচ্ছে প্রশ্ন। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই রকমের ম্যাথ দুইভাবে সমাধান করা যায়। এর আগের ম্যাথটা আমরা ঐকিক নিয়মে সমাধান করেছি, বাট এই ম্যাথটা আমরা তোমাদেরকে সূত্রের সাহায্যে কিভাবে সমাধান করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো, যাতে করে বোথ আইটেম যেন আমি তোমাদেরকে শিখাতে পারি। এরপর যার কাছে যেটা ইজি মনে হয় সে সেই প্রসেসটাই ফলো করবে এক্সামের জন্য। ফাইন, তো আসো এবারে বলছে প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কোশ্চেনটা পড়ে আমরা দুইটা জিনিস সেখান থেকে সবার আগে খুঁজবো। নাম্বার 1 কি তথ্য দেওয়া আছে, আর নাম্বার 2 কি বের করতে হবে। তো তথ্য হচ্ছে 5 লিটার, এটা কি আয়তন না বলো তো? 5 লিটার আয়তন। তাহলে মোল সংখ্যার সাথে আয়তন রিলেটেড সূত্র কি? n = v/22.4। এটা হচ্ছে সূত্র। মোল সংখ্যার জন্য আয়তন নির্ণয় সূত্র n = v/22.4, এটা হচ্ছে সূত্র। আচ্ছা, গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু? আচ্ছা, পরমাণু হোক বা অণু হোক, এটা তো সংখ্যা, তাই না? সংখ্যা জানতে চাচ্ছে। সো মোল সংখ্যার সাথে সংখ্যা কি? n n/na, যেখানে n দ্বারা বোঝানো হচ্ছে অণুর সংখ্যা। তাহলে আমরা ফার্স্টে অণুর সংখ্যা বের করব। আমরা অণুর সংখ্যা বের করতে পারলে সেখান থেকে কয়টা পরমাণু আছে গুণ দিয়ে আমরা ফাইনাল ফলাফলটা বের করতেই পারবো। ওকে, তাহলে দুইটা সূত্র, একটা হচ্ছে যে 5 লিটার মিথেন গ্যাসে কতটি হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে ফার্স্টে আমরা মোল সংখ্যার সাথে আয়তন রিলেটেড সম্পর্কটা বের করলাম, এবং সেকেন্ডে আমরা মোল সংখ্যার সাথে সংখ্যা রিলেটেড এটা বের করলাম। এখন এটাকে ধরো 1 নং সমীকরণ, এটাকে ধরো তুমি 2 নং সমীকরণ। এবার উভয় সমীকরণকে আমরা সমান লিখতে পারি। কেন? উভয় সমীকরণের লেফট হ্যান্ড সাইডে মোল সংখ্যা n আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড যেহেতু সমান, তাহলে কি রাইট হ্যান্ড সাইড সমান হবে। তাহলে সেখান থেকে লেখা যায় এই যে দেখো v/22.4 = n/na। এখন কিছু তথ্য আমাকে বলে দিচ্ছে যে এই যে v কত? 5 লিটার, আয়তন 5 লিটার। তাহলে v এর মান আমরা 5 লিটার পাচ্ছি। na মানে নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 10^23। অণুর সংখ্যা হচ্ছে n, যেটা আমাকে বের করতে হবে। তো এখন আসলে আমরা ফার্স্টে এইভাবে আমরা ভ্যালুগুলোকে বের করার চেষ্টা করি। ওকে, তো এখান থেকে ফার্স্টে আমরা মানগুলো বসালাম। এই যে ফার্স্টে আমরা এইটাকে এই পাশে লিখলাম, দেখো এইটাকে আমরা এই পাশে লিখলাম, আর এইটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম v/22.4। এবার আমরা n বের করলাম। সো n এটা ওই পাশে চলে গেল গুণ আকারে, মানে ছিল ভাগ আকারে, হয়ে যাচ্ছে গুণ আকারে। এবারে মান বসাও। n এর মান কত? 6.023 10^23। আর v এর মান কত ছিল? v এর মান ছিল 5 লিটার, আর 22.4 তো ফিক্সড ভ্যালু। তো দেন এইখান থেকে আমরা এটাকে একটু উপরে উঠাই। তো এখান থেকে আমরা অণুর সংখ্যা পাচ্ছি। এই যে দেখো এই n বা অণুর সংখ্যা,
1.34 10⁻23 এতটি ফার্স্টে কি এতটি অণু এবার পরমাণুর সংখ্যা এবং বিশেষ করে হাইড্রোজেন পরমাণু। সো দেখো CH4 মিথেন গ্যাস লেখো আগে। এই মিথেন গ্যাসের মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? 4টা, তাই না? CH4 4টা হাইড্রোজেন পরমাণু এবং আমার কাছে প্রশ্ন জানতে চাচ্ছো হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। অতএব আমরা এই যে অণুর সংখ্যা পেয়েছি সেই অণুর সংখ্যাকে কত দিয়ে গুণ দিব বলো তো? 4 দিয়ে গুণ দিব। কেন 4 দিয়ে গুণ দিব? কারণ মিথেন গ্যাসের মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে 4টা। তো এই জন্য এটাকে আমরা 4 দিয়ে গুণ দিলেই যেই ফলাফলটা আসবে সেটা হচ্ছে 1 মোল সেটা হচ্ছে 5 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি সেটা আমাকে এখান থেকে বের হয়ে যাচ্ছে। তো ফার্স্টে আমরা অণুর সংখ্যা বের করলাম, এবারে যতগুলো হাইড্রোজেন পরমাণু থাকবে সেটাকে তত দিয়ে গুণ দিলেই এতটি হাইড্রোজেন পরমাণু আমরা এই 5 লিটার মিথেন গ্যাস থেকে তৈরি করতে পারবো। সো আমি আশা করব তোমরা এই প্রসেসটাও বুঝতে পেরেছো, তোমাদের কোনো ইনকোয়ারি নাই, তোমাদের কোনো সমস্যা নেই। দুইটা প্রসেসই তোমাদেরকে দেখানো হলো, একটা হচ্ছে ঐকিক নিয়মের মাধ্যমে আমরা কিভাবে সমাধান করি নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে যে সূত্রের সাহায্যে কিভাবে সমাধান করা যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করা হলো। আশা করি দুইটা প্রসেস বা দুইটা পার্টই তোমরা ক্লিয়ার। এবার তোমাদের যার যেটা সুবিধা, যার কাছে যেটা ইজিয়ার মনে হয় সেই প্রসেসটাই ফলো করো। কেউ যদি বলো যে স্যার আমার কাছে ঐকিক নিয়মটা সহজ লাগে, তাহলে আমি তোমাকে বলবো যে এই ম্যাথটা ঐকিক নিয়মের সমাধান করে ফেলো। ঐকিক নিয়মের সমাধান করলে এই ম্যাথটা কি হবে, কি লিখবো আমরা? ফার্স্টে আমরা লিখবো এরকম ভাবে যে 1 মোল মানে কি 22.4 লিটার, তাই না? 22.4 লিটার মিথেন গ্যাসের হাইড্রোজেন পরমাণু আছে 4 × 6.023 10⁻23। অতএব 1 লিটারে কতটি আছে আর 5 লিটারে কতটি আছে, ব্যাস ঐকিক নিয়মে সমাধান করে ফেলো। আর যাদের কাছে সূত্র সহজ লাগে তারা আগের ম্যাথটাকে এই সূত্রের মধ্যে কোনটার সাথে সম্পর্ক কার, এরকম সম্পর্ক আমরা যেরকম 1 নং সমীকরণ 2 নং সমীকরণ ধরে যে এই যে লাইনটা পেয়েছিলাম এরকম ফার্স্টে রিলেশন তৈরি করো দেন তুমি তোমার অ্যানসারটাকে কমপ্লিট করে ফেলো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ওকে, সো আমাদের এটাও শেষ হয়ে গেল। এবারে যাচ্ছি আমরা আমাদের নেক্সট আইটেম। দেখো নেক্সট আইটেমটা আমরা ঐকিক নিয়মে সমাধান করতেছি। নেক্সট আইটেম এখানে কি বলতেছে? এখানে বলতেছে, প্রশ্নটা একটু ফলো করো। আচ্ছা, এখানে বলতেছে যে প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন কত? প্রমাণ অবস্থায় 5টি। এখন আমরা কিন্তু দেখো সিস্টেমটা কি, বোথ কেসে প্রথম একটা কাজ খুবই গুরুত্বপূর্ণ। তোমার মোল সংখ্যা রিলেটেড প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে প্রথম যেই কাজটা খুবই গুরুত্বপূর্ণ সেটা তুমি ঐকিক নিয়মে করো বা সূত্রের সাহায্যে করো, প্রশ্নটা পড়ে দুইটা বস্তু বের করা। প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে কি জানতে চাচ্ছে, দুইটা জিনিস আমরা ফার্স্টে বের করব। দেন এটার সাথে আমরা মোল সংখ্যার সম্পর্ক দেখাবো, সম্পর্ক দেখিয়ে আমরা সেটা ঐকিক নিয়মে সমাধান করতে পারি, চাইলে আমরা সেটা সূত্র দিয়েও বের করতে পারি। বাট প্রথম কাজ হচ্ছে বের করা 5টি, এটা কি বলতো সংখ্যা, অণুর আয়তন। তাহলে দেওয়া আছে সংখ্যা, জানতে চাচ্ছি কি আয়তন। তো এবারে যাই যে প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাই অক্সাইড অণুর, তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড, খেয়াল করো 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান 44 গ্রাম। এই 44 গ্রাম হচ্ছে পরিমাণ। 1 মোল কার্বন ডাই অক্সাইড যদি আমি 44 গ্রাম বলি সেটা কি, সেটা হচ্ছে পরিমাণ। আবার 6.023 10⁻23 এতটি কি, এতটি হচ্ছে সংখ্যা। আমরা বলছিলাম যে মোলের 3টা পার্ট, পরিমাণ সংখ্যা আয়তন, পরিমাণ সংখ্যা আয়তন। আচ্ছা, তো বেটার একটা কাজ করা যেতে পারে, আমরা এখানে যেই কাজটা করতে পারি 44 গ্রাম না লিখে আমরা এইখানে খুব সহজেই, ওকে দেখো এইখানে আমরা এই কাজটা করতে পারি 22.4 লিটার কথাটা লিখতে পারি, 22.4 লিটার। তাহলে কি সুবিধা হবে, তাহলে একদম আমাদের যে গিভেন ভ্যালু সেই গিভেন ভ্যালু আমরা এখান থেকে একদম সরাসরি পেয়ে যাব। দেখো তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান কত লিটার, 22.4 লিটার। আবার 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান কতটি অণু, 6.023 10⁻23 এতটি অণু। তাহলে আমাদের কাছে বের করতে বলছে যেহেতু আয়তন, তাহলে আমরা আয়তনটাকে শেষে রাখবো, সংখ্যাটাকে আমরা শুরুতে রাখবো। তাহলে কি লেখা যায়, 6.023 10⁻23 6.023 10⁻23 এতটি অণুর এসটিপি আয়তন কত, এতটি অণুর এসটিপি আয়তন 22.4 লিটার, 22.4 লিটার। অতএব একটি অণুর এসটিপি আয়তন কত হবে আর 5টি অণুর এসটিপি আয়তন কত হবে, তো এখান থেকে পাচ্ছি আমরা 1.86 × 10⁻2 লিটার। সো আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। জাস্ট কাজ হচ্ছে সম্পর্ক দেখানো, যেহেতু সংখ্যা বলেছে এবং আয়তন বের করতে বলতেছে। সো আমরা কার্বন ডাই অক্সাইডের আয়তন বললে সেটা 22.4 লিটার হবে, কার্বন ডাই অক্সাইডের সংখ্যা বললে সেটা 6.023 10⁻23 এতটি অণু হবে। সো এই দুইটা পার্ট আমাদেরকে এখানে বিবেচনা করতে হবে। আচ্ছা, তো আমরা এইটা এখান থেকে বুঝতে পেরেছি। এবারে চলো
নেক্সট প্রশ্নগুলো আসতেছে আমাদের মোলারিটি, অর্থাৎ আমরা যে ঘনমাত্রা রিলেটেড যে সমস্যাগুলো পেয়েছিলাম সেই ঘনমাত্রা রিলেটেড সমস্যাগুলো এবার আমাদেরকে সমাধান করতে হবে। এটা আমাদের বইয়ের 119 পৃষ্ঠায়, 500 বইয়ের 119 পৃষ্ঠায় এই সমস্যাটা রয়েছে। সো আমরা এখন সেই সমস্যাটা কীভাবে সমাধান করব সেই প্রসেসগুলো আমি এখন তোমাদের সামনে আলোচনা করতেছি। ফাইন, তাহলে কোশ্চেনটা হচ্ছে 100 মিলিলিটার দ্রবণে, দেখো কোশ্চেনটা দেখো, 100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা কত হবে। সো তথ্য কি কি দেওয়া আছে সেগুলো আমরা নোট করব, কি জিনিস আমাকে বের করতে বলতেছে, অর্থাৎ কোশ্চেন থেকে আমাকে কোন ভ্যালু বের করতে হবে সেটাও আমি বের করার চেষ্টা করব। ফাইন, এখানে 100 মিলিলিটার, এটা কি আয়তন, তাই না? আমরা বলেছিলাম যে আমাদের যে সূত্র রয়েছে SVM = 1000 W, SVM = 1000 W, এই সূত্রের W দ্বারা বোঝানো হচ্ছে পরিমাণ। তাহলে এখানে দেখো 4 গ্রাম বলছে, প্রশ্নে 4 গ্রাম বলছে, তো W সমান কত গ্রাম হবে? 4 গ্রাম হবে। আচ্ছা, 100 মিলিলিটার, তাহলে এটা কি হবে? এটা হবে আয়তন, দ্রবণের আয়তন। তাহলে দেখো দ্রবণের আয়তন V সমান কত? 100 মিলিলিটার। দ্রবণের আয়তন V সমান 100 মিলিলিটার। আচ্ছা, আর M দ্বারা কি বোঝানো হয়? M দ্বারা বোঝানো হয় আণবিক ভর, M দ্বারা বোঝানো হয় আণবিক ভর। সো সোডিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর M সমান কত হবে? 14। তাহলে তথ্য পাচ্ছি কি কি? W পাচ্ছি 4 গ্রাম, আণবিক ভর M পাচ্ছি 40, আর V হচ্ছে 100 মিলিলিটার। আমাকে বের করতে হবে ঘনমাত্রা S, এই যে ঘনমাত্রা S, এই যেটা আমাকে এখান থেকে বের করতে হচ্ছে। ওকে, সো সূত্রটা ফার্স্টে এরকম লিখে নিবা যে SVM = 1000 W, যেটা অরিজিনাল সূত্র। দেন সেখান থেকে আমরা কি লিখতে পারি? সেখান থেকে আমরা লিখতে পারি যে S সমান 1000 W ডিভাইডেড বাই VM, 1000 W ডিভাইডেড বাই VM। দেন এখান থেকে জাস্ট মান বসাবে, 1000, W এর মান 4 আর M এর মান 40, V এর মান 100। সো এখান থেকে আসলে কত? 1 মোলার। অর্থাৎ যদি আমরা 100 ml দ্রবণের মধ্যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করি, এটা ঘনমাত্রা হবে 1। ঘনমাত্রা কত পাবো আমরা? 1 পাবো। তাহলে আমাদের এইভাবেই আমরা ঘনমাত্রার মানগুলো বের করতে পারি। তো আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নাই। যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন ফোকাস করি আমরা। কি বলতেছে দেখো, যে 100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকলে দ্রবণের মোলারিটি কত হবে? 100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকলে দ্রবণের মোলারিটি কত হবে? তো এই প্রশ্নটার যে তথ্য এবং আমরা এর আগে যে ইমিডিয়েট যে প্রশ্ন সলভ করছি, এটার ভ্যালু কিন্তু সেম। সেখানেও কিন্তু 100 মিলিলিটার ছিল, 4 গ্রাম ছিল, কিন্তু পার্থক্য হচ্ছে আগের প্রশ্নে আমাকে যৌগ হিসেবে দেওয়া হয়েছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, এবার প্রশ্নে যৌগ হিসেবে দেওয়া হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো চলো তথ্যগুলোকে আগে নোট করি আমরা। কি কি দেওয়া আছে? 4 গ্রাম, তার মানে W হচ্ছে আমার 4 গ্রাম। আর যেহেতু যৌগটা এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে আণবিক ভর চেঞ্জ হবে, আণবিক ভর হবে এবার 36.5, কেননা ক্লোরিনের ভর হচ্ছে 35.5 আর হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তো টোটাল যোগফল 36.5। আর দ্রবণের আয়তন V 100 মিলিলিটার, ঘনমাত্রা S কত হবে? তাহলে আমরা সূত্র জানি যে SVM = 1000 W। দেন এখান থেকে আমরা S সমান 1000 W বাই MV। দেন জাস্ট এরপর বাকি কাজগুলো আমরা কমপ্লিট করে এখান থেকে ঘনমাত্রা বের করলাম 1.096 মোলার, ঘনমাত্রা 1.096 মোলার। ওকে, সো আশা করতেছি প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এবার তোমাদেরকে আমি যে জিনিসটা একটু দেখাবো, এখানে বেসিক্যালি এই যে প্রশ্নটা ছিল আমাদের, এই কাজের মূল উদ্দেশ্য ছিল একটাই, সেটা যে আমাদের যৌগ চেঞ্জ হয়ে গেলে ঘনমাত্রা সেম হয় কিনা এটা দেখানো। কেননা দেখো দুইটা ভ্যালুই কিন্তু সেম দিয়েছি, এখানেও 100 মিলিলিটার, এখানেও 100 মিলিলিটার, এখানেও 4 গ্রাম, এখানেও 4 গ্রাম, তাহলে পরিমাণ সেম আর আয়তন সেম। আমরা চেঞ্জ করতেছি মূলত যৌগ। আগের যৌগটা ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যৌগটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে যৌগ যেহেতু চেঞ্জ হচ্ছে সেহেতু আমাদের আণবিক ভর বা M এর মানটা চেঞ্জ হয়ে যাবে, এবং M এর মান চেঞ্জ হলে আসলে ঘনমাত্রার পরিবর্তন হয় কিনা এইটাই মূলত এখানে মূল বিষয় ছিল আমাদের, এইটাই মূলত ফোকাস করার বিষয় ছিল। তো আমরা এই ম্যাথে ঘনমাত্রা পেয়েছি কত? 1.096, এটা ক্লোজ টু 1.1, যেহেতু 1.09 তাহলে তুমি এটাকে 1.1 বলতে পারো। বাট এর ইমিডিয়েট আগে যে ম্যাথটা আমরা সলভ করেছি সেই ম্যাথটাতে ভ্যালু ছিল কত আমাদের, মানে সেই ম্যাথটাতে আমাদের ঘনমাত্রা কত ছিল দেখো, এই যে সেই ম্যাথটাতে আমাদের ঘনমাত্রা ছিল হচ্ছে 1। তাহলে দুইটা ঘনমাত্রা কিন্তু সেম হয় নাই, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কি 1.1।
096 মানে 1.1, সো ভ্যালু কাছাকাছি কিন্তু হুবহু সেম না, কেননা আমাদের যৌগ আমরা পরিবর্তন করতেছি। 1 পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড এর হিসাবে, আর 1.1 পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিডের হিসাবে। ওকে, সো তাহলে আমি আশা করব যে মূল যেই প্রশ্নটা তো আমাদের কাছে করা হয়েছিল সেই প্রশ্নের যেই ব্যাখ্যা সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পেরেছি। আচ্ছা, আমরা যাচ্ছি এবার পরবর্তী অংশে। তো এবার যে প্রশ্নটা নেওয়া হচ্ছে এই প্রশ্নটা আমাদের পাঠ্য বইয়ের 121 পৃষ্ঠায় রয়েছে। আমরা সেই 121 পৃষ্ঠা থেকে এই প্রশ্নটা সমাধান করব, এবং আমি তার আগে তোমাদের সাথে একটু সূত্রটা একটু আলোচনা করে দেই। শতকরা সংযুতি, দেখো শতকরা সংযুতি নির্ণয়ের একটা সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। সূত্রটা কি বলেছে যে কোনো যৌগে একটি মৌলের শতকরা সংযুতি ইজ ইকুয়ালস টু মৌলের পারমাণবিক ভর। তুমি যেই মৌলের শতকরা সংযুতি বের করবা, তুমি যেই মৌলের শতকরা সংযুতি বের করবা সেই মৌলের পারমাণবিক ভর আমরা নিব। নেক্সট, পরমাণুর সংখ্যা, মানে ওই যৌগের মধ্যে ওই পরমাণু কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম কয়টা আছে, দেন ডিভাইডেড বাই কি, যৌগের আণবিক ভর। সো তিনটা তথ্য আমার দরকার। নাম্বার 1 আণবিক ভর আমার দরকার, নাম্বার 2 ওই পরমাণু কয়টা আছে সেটা দেখা দরকার, আর নাম্বার 3 যেই পরমাণু শতকরা সংযুতি বের করব সেই পরমাণুর পারমাণবিক ভর। সো এই তিনটা জিনিস যদি আমি জানি তাহলে এখান থেকে আমি খুব সুন্দরভাবে বাকি তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের ফলাফলগুলো এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তো চলো এবার যাচ্ছি আমরা আমাদের মূল বইয়ের বা আমাদের যে কাজ যেগুলো আছে সেই কাজে। প্রশ্ন ছিল এরকম যে সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ, এই সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়াম এবং ক্লোরিনের শতকরা সংযুতি বের করো, মানে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম এবং ক্লোরিনের শতকরা সংযুতি বের করতে হবে। ফাইন, তো এবারে প্রসিডিউরটা একটু দেখো। শুরু যেহেতু আমাদের আণবিক ভর সবার জন্যই লাগতেছে, তো আমরা শুরুতে আণবিক ভরটা এখানে বের করে নিব। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর, সোডিয়ামের ভর কত, সোডিয়ামের ভর হচ্ছে 23 আর ক্লোরিনের ভর হচ্ছে 35.5। সো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5। এবার সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের শতকরা সংযুতি সূত্র কি ছিল মনে আছে? আমাদের সূত্রটা ছিল এরকম যে পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা ইনটু 100 ডিভাইডেড বাই আণবিক ভর। সো পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা ইনটু 100 ডিভাইডেড বাই কি, আণবিক ভর। তো এখানে দেখো সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের শতকরা সংযুতি, সোডিয়ামের পারমাণবিক ভর কত, 11, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, পারমাণবিক সংখ্যা 11, পারমাণবিক ভর হচ্ছে 23 ইনটু পরমাণুর সংখ্যা, এখানে সোডিয়াম একটাই আছে, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম একটা, এই জন্য আমি আর সেটাকে 1 দিয়ে গুণ দিলাম না। তুমি যদি এভাবে চাও দিতেও পারো, 23 ইন্টু 1, রেজাল্ট তো সেমই আসবে তাই না। 23 ইন্টু 1 ইন্টু 100 যেটা সূত্রের সাথেই থাকে ডিভাইডেড বাই আণবিক ভর। তো টোটাল যে আণবিক ভরটা পেয়েছিলাম কত, 58.5। তো আমরা এইভাবে আণবিক ভরটা দেখিয়ে এখান থেকে বের করে ফেললাম যে এই যে আণবিক ভর 58.5, এখান থেকে ফাইনাল ফলাফল চলে আসলো 39.32। আবার ক্লোরিনের জন্য যদি আমাকে বের করতে বলে তাহলে সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের শতকরা সংযুতি, এখানে এইভাবে যাও, পারমাণবিক ভর, ক্লোরিনের পারমাণবিক ভর কত 35.5 ইনটু পরমাণুর সংখ্যা, কয়টা ক্লোরিন পরমাণু আছে, একটা, এখানেও দেখো ক্লোরিন পরমাণু একটা, যদি ক্লোরিন দুইটা হইতো তাহলে আমি এই 35.5 এর সাথে 2 মাল্টিপ্লাই করতাম, যেহেতু একটাই এখন 1 দিয়ে গুণ দেওয়া আর না দেওয়া সেম কথা, কারণ সেই সংখ্যাটাই তো আমার ফলাফল হিসেবে আসবে। তাহলে 35.5 ইনটু 1 ইনটু 100 ডিভাইডেড বাই আণবিক ভর, সো 58.5। তাহলে এখান থেকে রেজাল্ট আসতেছে 60.68%। এবার এই দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি, এই একটা সংখ্যা পেয়েছি, এই একটা সংখ্যা পেয়েছি, এই দুটোকে যদি গুণ না, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল পার্সেন্টেজ কত আসবে, 100। কেননা শতকরা সংযুতি বলেছে, শতকরা হিসাবটা শতকরাই বলেছে, তো শতকরা বলা মানেই কিন্তু এখান থেকে আমার ফলাফলটা 100 চলে আসবে, যেটা আশা করতেছি তোমরা এইটুকু পার্ট বুঝতে পেরেছো। আর শতকরা সংযুতির মূল মেকানিজমটা কি বলো, শতকরা সংযুতির মূল মেকানিজমটা হচ্ছে এইটা যে টোটাল 100 ভাগের মধ্যে এই সোডিয়ামের অবদান কতটুকু আর ক্লোরিনের অবদান কতটুকু। সো সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ, যেটাকে ধরো আমরা 100% চিন্তা করলাম যে এই যৌগের 100 ভাগ, 100 ভাগের মধ্যে সোডিয়াম অবদান রাখতেছে 39 ভাগ আর 61 ভাগ অবদান রাখতেছে কে, ক্লোরিন। তো এই দুইজনে মিলেই তো সোডিয়াম ক্লোরাইডটা গঠন করেছে। শতকরা সংযুতি বলতে বোঝানো হয় যে কোন যৌগ কতটুকু অবদান রাখতেছে টোটাল 100 ভাগের মধ্যে। তো সূত্র এবং সূত্র রিলেটেড ব্যাখ্যা আশা করতেছি তোমাদের কাছে এটা এখন ক্লিয়ার হয়ে গিয়েছে, তোমরা এখন এই টাইপের প্রশ্ন আসলে সমাধান করতে পারবা। তো দেখো আমাদের এবারের প্রশ্নটি কি,
যে একটি পরীক্ষার মাধ্যমে দেখা গেল 3 গ্রাম কার্বন পরমাণু এবং 8 গ্রাম অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে, সেই যৌগের স্থূল সংকেত নির্ণয় করো। তো আমি তোমাদেরকে আগেই বলবো যে স্থূল সংকেত যদি আমরা নির্ণয় করতে চাই, সবার আগে আমাকে যেটা বের করতে হয় সেটা হচ্ছে শতকরা সংযুতি। তো আমাদেরকে এখান থেকে কিভাবে শতকরা সংযুতি নির্ণয় করতে হবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব, প্লাস শতকরা সংযুতি থেকে স্টেপ বাই স্টেপ কীভাবে স্থূল সংকেত বের করতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা ওকে, তো শুরুতে দেখো শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করতে হয়। আমাদের একটা সূত্র আছে এরকম যে শতকরা সংযুতি, সূত্রটা মনে রাখতে হবে। শতকরা সংযুতি ইজ ইকুয়ালস টু নিজস্ব পরিমাণ, মানে তুমি যার শতকরা সংযুতি বের করবা তার নিজস্ব পরিমাণ ডিভাইডেড বাই মোট পরিমাণ, নিজস্ব পরিমাণ ডিভাইডেড বাই মোট পরিমাণ ইন্টু 100। এটা হচ্ছে আমাদের সূত্র, নিজস্ব পরিমাণ ডিভাইডেড বাই মোট পরিমাণ ইন্টু 100। এবার আমার এখানে দুইটা পরমাণু রয়েছে, একটা হচ্ছে কার্বন পরমাণু, এই কার্বন পরমাণুর পরিমাণ হচ্ছে 3 গ্রাম, আর একটা হচ্ছে অক্সিজেন পরমাণু, এই অক্সিজেন পরমাণুর পরিমাণ হচ্ছে 8 গ্রাম। সো 3 গ্রাম কার্বন পরমাণু আর অক্সিজেন পরমাণুর পরিমাণ হচ্ছে 8 গ্রাম। এবারে আসো নেক্সট যে আইটেমগুলো করব আমরা, যৌগটিতে কার্বনের শতকরা পরিমাণ কত, মানে কার্বন পরমাণু আছে কত গ্রাম বা শতকরা পরিমাণ কত সেটা বের করতে চাচ্ছি। নিজস্ব পরিমাণ, কার্বনের নিজস্ব ভ্যালু কত, 3 গ্রাম। সো উপরে কত বসবে, 3 ডিভাইডেড বাই মোট পরিমাণ। সো মোট মানে কি, দুইটা মিলে যেটা হবে। সো উপরে আছে 3 আর মানে কার্বন আছে 3 এবং অক্সিজেন আছে 8, তাহলে মোট কত গ্রাম হবে, 8 আর 3 11 গ্রাম ইন্টু 100। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ভ্যালু পাচ্ছি 27.27 এত পার্সেন্টেজ। তাহলে কার্বন পরমাণুর শতকরা পরিমাণ, এই যে অক্সিজেন এবং কার্বন যে 8 গ্রাম এবং 3 গ্রাম মিলে যে আমরা যে যৌগ তৈরি করব, সেই যৌগে কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে 27.27% গেল এটা। এবারে চলো আমরা অক্সিজেনের শতকরা পরিমাণ বের করার চেষ্টা করি। অক্সিজেনের নিজস্ব পরিমাণ কত গ্রাম, 8 গ্রাম, আর টোটাল কত গ্রাম, 11 গ্রাম। তাহলে এখান থেকে শতকরা পরিমাণ আসতেছে 72.72 এত পার্সেন্টেজ। সো এইখান থেকে আমরা সঠিক পরিমাণটা বের করে ফেললাম 72.72। তাহলে আমাদের এই যৌগ দুইটা, মানে এই যে যৌগ, এই যৌগের মধ্যে কার্বন পরমাণু শতকরা সংযুতি কত আর অক্সিজেন পরমাণু শতকরা সংযুতি কত, এইটুকু আমরা বের করেছি। আমাদেরকে যেতে হবে নেক্সট আইটেমে। নেক্সট আইটেমটাকে দেখো, নেক্সট আইটেমটা যে প্রত্যেকটি পরমাণুর শতকরা সংযুতিকে নিজ নিজ ভর দ্বারা ভাগ করতে হবে। জাস্ট এই যে স্টেপ বাই স্টেপ এখন আমরা এটা এখন সমাধান করব। তো নেক্সট স্টেপে দেখো কি বলতেছে, যে প্রতিটি মৌলের শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। মানে আমরা একটু আগে যে শতকরা সংযুতি বের করেছি, সেই শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা আমরা ভাগ করব। তো কার্বন পেয়েছিলাম 27.27, এটাকে 12 দ্বারা ভাগ করা হচ্ছে, ভাগ করে আমরা এই ফলাফল পাচ্ছি। আর অক্সিজেন পেয়েছিলাম 72.72, এটাকে আমরা 16 দ্বারা ভাগ করে আমরা এই ফলাফল পাচ্ছি। সো ফার্স্ট স্টেপে আমরা শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে আমরা দুইটা ফলাফল পেয়েছি। এবারে দেখো, এবারের পরবর্তী স্টেপটা কি, প্রাপ্ত ভাগফল সমূহের মধ্যে, অর্থাৎ এই যে দুইটা ভাগফল পেয়েছি, একটা হচ্ছে 2.2725 আর একটা হচ্ছে 4.545, এই যে দুইটা ফলাফল পেয়েছি, এই ফলাফল সমূহের মধ্যে যেই ফলাফলটা ক্ষুদ্রতম, সেই ফলাফল দ্বারা পুনরায় আবার ভাগ করতে হবে। তাহলে এদের দুজনের মধ্যে ফলাফল ক্ষুদ্রকে, কার্বনের যেই ফলাফলটা পেয়েছি 2.27, এটা হচ্ছে ছোট, কারণ 4.545 এটা একটু বড়, কত থেকে, 2.27 থেকে, এই মানটা বড়। তাহলে আমার কাজ হচ্ছে ছোট মান দ্বারা ভাগ করা। তাহলে দেখো, ফলে এই ভ্যালুটা যেহেতু ছোট ছিল, কার্বনের বেলায় আমি সেই ছোট মান দ্বারা সেই ছোট মানকে ভাগ করতেছি, ফলাফল পাচ্ছি 1। আর অক্সিজেনের বেলায় ওর নিজস্ব ভ্যালু ছিল 4.545, সেটাকে আমি ভাগ করতেছি 2.2725, এখান থেকে আমি ফলাফল পাচ্ছি 2। তাহলে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। তাহলে যৌগটির স্থূল সংকেত কি হতে পারে, তুমি চাইলে এটাকে আরেকটু মডারেট করে সাজাতে পারো, যে কার্বন অনুপাত অক্সিজেন। এর আগের ধাপ থেকে কার্বনের ফলাফল কত পেয়েছি, 1। সো এর আগের ধাপ থেকে কার্বনের ফলাফল 1, আর অক্সিজেনের ফলাফল কত পেয়েছি, 2। তাহলে এখানে অক্সিজেনের ফলাফল হচ্ছে কি 2। তাহলে C1O2, তার মানে আলটিমেট যৌগটা কি হচ্ছে, CO2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের এখানে যে নিট যে যৌগের কথা বলেছি সেই যৌগটা। তো তাইলে কিন্তু আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ
দুইটা বা তিনটা স্টেপ আমরা এখানে ফলো করলাম। স্টেপ 1 শতকরা সংযুতি বের করেছি, স্টেপ 2 শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করেছি, আর স্টেপ 3 আমরা এই ক্ষুদ্রতম মানে স্টেপ 2 থেকে যে ফলাফলগুলো পেয়েছি সেই ফলাফলগুলোর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম ফলাফল দ্বারা বাকি ফলাফলগুলোকে ডিভাইড করেছি। সো ক্ষুদ্র ছিল 2.27, সো 2.27 কে 2.27 দ্বারা একবার ডিভাইড করেছি, আরটা ছিল 4.545, সেটা দ্বারা আমরা আবার अगेन 2.27 দ্বারা ডিভাইড করেছি এই ফলাফলকে, অর্থাৎ ফলাফল ফাইনাল যে অ্যানসার সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো আশা করছি এই পার্টটাও তোমরা বুঝতে পেরেছো। যাচ্ছি আমরা নেক্সট অংশে। নেক্সট প্রশ্ন ফলো করো, কি বলেছে যে 6 মোল পানি H2O 6 মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন? আমরা জানি যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি হয়, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি হয়। সো এখানে প্রশ্নটা হচ্ছে যে আমি 6 মোল পানি উৎপন্ন করতে চাই, তাহলে আমাকে কত মোল ন্যূনতম অক্সিজেন নিতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো শুরুতেই আমরা, এটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের 132 পৃষ্ঠায় দেওয়া আছে, শুরুতেই আমরা বিক্রিয়াগুলো সলভ করব। দেখো বিক্রিয়াগুলোতে কি বলেছে যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি হচ্ছে, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল পানি উৎপন্ন করেছে। বাট এখানে আসলে হাইড্রোজেনের পরিমাণটা আমাকে ফোকাস করতে হবে না, কেননা প্রশ্নে হাইড্রোজেন রিলেটেড কোনো তথ্য জানতে চাওয়া হয় নাই, কোনো তথ্য দেওয়াও হয় নাই। সমস্ত তথ্যগুলাই পানি এবং অক্সিজেন এর মোল সংখ্যা রিলেটেড এখানে প্রশ্নের মধ্যে রয়েছে। তাইলে আমাদের বিক্রিয়া থেকে আমরা এটাকে ক্লিয়ার যে 1 মোল অক্সিজেন দরকার যদি আমি 2 মোল পানি উৎপন্ন করতে চাই, 1 মোল অক্সিজেন দরকার যদি আমি 2 মোল পানি উৎপন্ন করতে চাই। সো এইটাকে আমরা এখন ঐকিক নিয়মের মাধ্যমে জাস্ট সমাধান করার চেষ্টা করব। কিভাবে দেখো, যেহেতু অক্সিজেনের মোল সংখ্যা জানতে চেয়েছে আমার কাছে, তাহলে অক্সিজেনের মোল সংখ্যাটা শেষে যাবে। তো কি লেখা যায়, 2 মোল পানি উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন ইকুয়াল টু কত মোল? 1 মোল। তাহলে 1 মোল পানি উৎপন্ন করতে অক্সিজেন দরকার কত মোল? হাফ মোল। আর প্রশ্ন যেটা ছিল মূলত 6 মোল পানি উৎপন্ন করতে, 6 মোল পানি উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন, তাহলে 1 × 6 / 2 সমান কত মোল? 3 মোল। তাহলে বলা যায় যে 6 মোল পানি উৎপন্ন করতে 3 মোল অক্সিজেনের প্রয়োজন। 3 মোল অক্সিজেন যদি আমার কাছে থাকে আর যদি পর্যাপ্ত হাইড্রোজেন থাকে, তাহলে সেখান থেকে আমি 6 মোল পানি উৎপন্ন করতে পারবো। তো এই টাইপের ম্যাথ তোমরা ফার্স্টে ইকুয়েশনটা সলভ করবা, যে ইকুয়েশনটা আমরা এখানে সলভ করলাম। ফার্স্টে আমরা শুরুতে আমরা ইকুয়েশনটা বের করব, দেন ইকুয়েশনটা যখন আমি বের করতে পারবো, সেখান থেকে বাকি যে মান বা বাকি যে ফলাফলগুলো সেগুলো আমি অনায়াসে বের করতে পারবো। সো আশা করতেছি তোমরা এটাও বুঝতে পেরেছো। চলো আমরা যাবো আমাদের নেক্সট অংশে। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের জন্য বলতেছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে, যেটাকে আমরা এসটিপি হিসেবে চিনি, যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও প্রেসার, প্রমাণ তাপমাত্রা ও চাপে 4 লিটার নাইট্রোজেন গ্যাস থেকে কত লিটার অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে। তো এখানে এই প্রশ্নের মধ্যে যেটা লক্ষণীয় যে উভয় কিন্তু তথ্য দেওয়া আছেও লিটারে, তথ্য বের করতে হবে ও লিটারে। সো মাঝে মাঝে আমাদেরকে এরকম লিটার থেকে লিটার বা গ্রাম থেকে গ্রাম বা সংখ্যা থেকে সংখ্যা বের করা লাগতে পারে। সো যেভাবেই আসুক না কেন আমরা সেটা বের করতে পারবো, সেটা বের করার জন্য আমাদের কাছে সিস্টেম জানা আছে। তাহলে শুরুতে আমি বিক্রিয়াটা একটু কমপ্লিট করি, যে নাইট্রোজেন গ্যাস, খেয়াল করো, নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস মিলে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলেই কিন্তু অ্যামোনিয়া তৈরি হচ্ছে। ফাইন, এবারে বিক্রিয়াটা আমরা ব্যালেন্স করব। বিক্রিয়াটা ব্যালেন্স করতে গিয়ে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন দরকার 3 মোল, নাইট্রোজেন দরকার 1 মোল। তো 3 মোল হাইড্রোজেন এবং 1 মোল নাইট্রোজেন মিলে আমার 2 মোল অ্যামোনিয়া তৈরি হবে, সেখান থেকে আমি 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করতে পারবো। ফাইন, তো যখন আমার বিক্রিয়াটা ব্যালেন্স করা হয়ে যাবে, এর পরবর্তী কাজ হচ্ছে যে আমার আয়তনের সাথে সেই মোল সংখ্যাগুলোর সম্পর্ক দেখানো। এখন প্রশ্নের মধ্যে যেহেতু হাইড্রোজেন রিলেটেড কোনো কথা এখানে উল্লেখ করে নাই, তাহলে হাইড্রোজেন আমাদের কনসার্ন না, আমরা কনসার্ন করব নাইট্রোজেন এবং অ্যামোনিয়ার দিকে। তো এখানে নাইট্রোজেন আছে কত মোল? নাইট্রোজেন আমরা দেখতে পাচ্ছি 1 মোল। তাহলে 1 মোলকে যদি আমরা আয়তনে প্রকাশ করি, তাহলে সেই আয়তনটা কত হয়? সেটা 22.4 লিটার। আমরা জানি যে কোনো গ্যাসীয় পদার্থের এসটিপি আয়তন 22.4 লিটার। আর অ্যামোনিয়া পেয়েছি আমি কত মোল? অ্যামোনিয়া পেয়েছি আমি 2 মোল। তাহলে 2 মোলের আয়তন কত হবে? 1 মোল যদি 22.22 হয়, তাহলে 2 মোল কত হবে? 44.8, 22.4, তাহলে 44.8 হচ্ছে আমাদের এই যে এখানকার যে ফাইনাল অ্যান্সার। আমরা এখান থেকে 44.8 লিটার পাচ্ছি। 44.8, 22.22 সমান 22.4 সমান 44.8 লিটার। ওকে, তো এরপরে আসো, আমাকে এখন যেতে হচ্ছে ঐকিক নিয়মে। তাহলে ঐকিক নিয়মে কি লেখা যায়? ঐকিক নিয়মে লেখা যায় যে 22.4 লিটার নাইট্রোজেন থেকে, এই যে 22.4 লিটার নাইট্রোজেন থেকে
অ্যামোনিয়া পাওয়া যায় 44.8 লিটার। অ্যামোনিয়া কত পাওয়া যায় বলো তো? 44.8 লিটার। অতএব 1 লিটার নাইট্রোজেন থেকে কতটুকু অ্যামোনিয়া পাওয়া যাবে? আর প্রশ্নে যে আমাকে 4 লিটার বলেছিল, এই যে প্রশ্নে যে আমাকে 4 লিটার নাইট্রোজেন থেকে, সো প্রশ্নে আমাকে যে 4 লিটার নাইট্রোজেনের কথা বলেছিল সেখান থেকে কতটুকু অ্যামোনিয়া পাওয়া যাবে, তাহলে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করলাম। দেখো 44.8 ইন্টু 4 ডিভাইডেড বাই 22.4, সো এখান থেকে আমরা ফাইনাল অ্যান্সার কত পাচ্ছি? 8 লিটার। কত লিটার পাচ্ছি? 8 লিটার। তাহলে ফাইনালি বলা যায় যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 4 লিটার নাইট্রোজেন গ্যাস থেকে, প্রমাণ তাপমাত্রা ও চাপে 4 লিটার নাইট্রোজেন গ্যাস থেকে 8 লিটার অ্যামোনিয়া পাওয়া যায়। কত লিটার? 8 লিটার অ্যামোনিয়া পাওয়া যায়। ওকে, সো আমরা তাহলে এই অংশটুকু আমরা সুন্দর মতো বুঝতে পেরেছি যে আমাদেরকে যদি 4 লিটার নাইট্রোজেন গ্যাস দেওয়া হয় তাহলে সেখান থেকে আমরা 8 লিটার অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে পারবো। কেননা এই অ্যামোনিয়ার সাথে নাইট্রোজেনের সংখ্যাটা হচ্ছে ডাবল। তোমাকে যতটুকু অ্যামোনিয়া দেওয়া হবে তুমি সেখান থেকে তার ডাবল পরিমাণ অ্যামোনিয়া, যতটুকু তোমাকে নাইট্রোজেন দেওয়া হবে সেখান থেকে তুমি তার ডাবল পরিমাণ অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে পারবে। সো তাহলে আমরা এই ম্যাথটুকুও বুঝতে পেরেছি। চলো এবার যাচ্ছি আমরা নেক্সট অংশে, আমাদের নেক্সট যেই কাজ সেই কাজে। তো দেখো এবারের প্রশ্নটি হচ্ছে যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। আমরা একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, একটা হচ্ছে ক্লোরিন গ্যাস, এদের পরিমাণ দেওয়া আছে, এদেরকে আমরা মিশ্রিত করতেছি। এখানে আমাদের কাছে দুইটা প্রশ্ন। নাম্বার 1, এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক, এবং নাম্বার 2, বিক্রিয়া শেষে কোন বিক্রিয়ক কতটুকু উদ্যত থাকবে বা অবশিষ্ট থাকবে। অর্থাৎ যেটা লিমিটিং বিক্রিয়ক হবে সেই তো আর অবশিষ্ট থাকবে না। লিমিটিং বিক্রিয়ক সেই হয় যে আগে নিঃশেষ হয়ে যায়। তো তাইলে আমরা লিমিটিং বিক্রিয়কের পরে যেই মানে লিমিটিং বিক্রিয়ক বাদে যেই গ্যাসটি থাকবে সেই গ্যাসটির এক্সট্রা কতটুকু আছে সেটা আমাকে বের করতে হবে। সো এক প্রশ্ন থেকে আমরা দুইটা প্রশ্নের মান সমাধান করার চেষ্টা করব। তো আমি এই প্রশ্নটা আসলে তোমাদের বইয়েও লিমিটিং বিক্রিয়ক বের করা আছে, বাট আমি এই প্রশ্নটা একটু ভিন্ন নিয়মে সলভ করেছি, একটু ইজিয়েস্ট ওয়েতে যে কীভাবে এটা সমাধান করা যায়। সবার আগে দেখো বিক্রিয়াটা সমাধান করলাম, H2 + Cl2 = HCl। দেন আমরা বিক্রিয়া থেকে তথ্য পাচ্ছি। কি তথ্য পাচ্ছি বিক্রিয়া থেকে? যে হাইড্রোজেন গ্যাস আছে 1 মোল, সো 1 মোল হাইড্রোজেন গ্যাস = 2 গ্রাম, আর Cl গ্যাস আছে হচ্ছে 1 মোল, যেটার 1 মোল গ্যাস = 71 গ্রাম। তো এটা গেল বিক্রিয়া থেকে তথ্য। এবার আসলে উদ্দীপক থেকে পাই। উদ্দীপক থেকে আমরা কি তথ্য পাচ্ছি? হাইড্রোজেন গ্যাস আছে 5 গ্রাম আর ক্লোরিন গ্যাস আছে 75 গ্রাম। তো উদ্দীপক থেকে কিন্তু আমরা পাচ্ছি যে হাইড্রোজেন গ্যাস হচ্ছে 5 গ্রাম আর Cl হচ্ছে 75 গ্রাম। নেক্সট দেখো এই হাইড্রোজেনের সাথে ক্লোরিনের মধ্যে একটা আমরা ঐকিক নিয়মের মাধ্যমে একটা লাইন তৈরি করব। তো যে লাইনটাকে আমরা ঐকিক নিয়মের মাধ্যমেই বোঝানোর চেষ্টা করব। তাহলে কি লেখা যায়? এখান থেকে লেখা যায়, যেটা কিন্তু আমরা বিক্রিয়া থেকে যে তথ্যগুলো পাচ্ছি সেখান থেকে নিব। দেখানো যায় যে 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করতেছে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে। সো এটাই লিখলাম যে 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে। অতএব 1 গ্রাম ক্লোরিন কতটুকুর সাথে বিক্রিয়া করবে? আর 75। এই 75 কোন জায়গায় পেলাম? প্রশ্নে আমাকে ক্লোরিন গ্যাস দেওয়া হয়েছিল 75 গ্রাম। তো আমরা এখানে প্রশ্নের সাথে মূলত এটা কম্পেয়ার করলাম। তাহলে 75 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করতেছে 2.11 গ্রাম হাইড্রোজেনের সাথে। আচ্ছা, এবার এখানে ফলো করো। এখানে আমি কি লিখেছি যে তাহলে ক্লোরিন এর পরিমাণ এখানে কম আছে। কেননা আমরা অলরেডি প্রশ্ন থেকে জানি যে প্রশ্নে আমাকে হাইড্রোজেন গ্যাস দেওয়া হয়েছিল 5 গ্রাম, কিন্তু আমি দেখলাম যে হাইড্রোজেন আসলে 5 গ্রাম ব্যবহার হচ্ছে না। হাইড্রোজেন সর্বোচ্চ ব্যবহার হচ্ছে 2.11 গ্রাম হাইড্রোজেনকে আমরা ব্যবহার করতে পারতেছি। এর বাদে কিন্তু হাইড্রোজেন আর এখানে আমরা ব্যবহার করা হচ্ছে না। তো এখান থেকে এটাই বলা যায় যে ক্লোরিন এর পরিমাণ এখানে কি আছে? কম আছে। ক্লোরিনের পরিমাণ এখানে কম আছে, কেননা হাইড্রোজেন তো 5 গ্রাম দেওয়া হচ্ছে, 5 গ্রামকে কাজে লাগাচ্ছি না, বাট Cl কিন্তু আমি 75 গ্রামই কাজে লাগাচ্ছি। অর্থাৎ ক্লোরিন যতটুকু দরকার আমি তার পুরোটাই কাজে লাগাচ্ছি, কিন্তু হাইড্রোজেন আমি পুরোটা কাজে লাগাতে পারছি না। সেজন্য বলা যায় যে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে কম্পেয়ার করলে ক্লোরিনের পরিমাণটা এখানে কম আছে, এবং লিমিটিং বিক্রিয়ক যেহেতু যার পরিমাণটা কম থাকে তাকেই আমরা লিমিটিং বিক্রিয়ক হিসেবে নির্ধারণ করি। তাহলে লিমিটিং বিক্রিয়ককে এই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ক্লোরিন গ্যাস। ফাইন, তাহলে একটা প্রশ্নের অ্যান্সার আমরা পেয়েছি। এবার নেক্সট প্রশ্ন, তাহলে এক্সট্রা কে আছে? অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন আছে। এক্সট্রা কতটুকু আছে? তাহলে এক্সট্রা দেখো হাইড্রোজেনকে দেওয়া হয়েছিল 5 গ্রাম, কাজে লাগাচ্ছি 2.11 গ্রাম, তাহলে বাকি আছে 2.88 গ্রাম। তার মানে এখানে এক্সট্রা হাইড্রোজেন কতটুকু থাকবে? 2.88 গ্রাম হাইড্রোজেন এখানে এক্সট্রা থাকবে। ব্যাস, আমাদের দুইটা প্রশ্নের অ্যান্সার
কমপ্লিট হয়ে গেল। সো আমি আশা করতেছি তোমরা এই পুরো প্রসেসটা বুঝতে পেরেছো। এখানে আমি একটু ভেঙে ভেঙে দেখালাম তোমাদেরকে যে আসলে আমরা বিক্রিয়াগুলো কিভাবে করব, জাস্ট সেই প্রসেসগুলো তোমাদের সাথে এখানে আলোচনা করা হলো যে এই প্রসেসটাই আমরা যদি করি তাহলে আমাদের কাছে একটু টাস্কটা একটু ইজি লাগবে, একটু সহজ লাগবে। ওকে, তো যাচ্ছি আমি পরবর্তী প্রশ্ন বা আমাদের সর্বশেষ প্রশ্নই হয়তো বা এটা। এখান থেকে দেখো কি বলতেছে যে খেয়াল করো, 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে আমরা পাচ্ছি 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। উৎপাদের শতকরা পরিমাণ বের করো। তাহলে প্রথম কথা হচ্ছে এইটা, ক্যালসিয়াম এর পারমাণবিক ভর 40, কার্বনের পারমাণবিক ভর 12 আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। ওকে, তো তাহলে এখানে বলতেছে যে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাচ্ছে 39 গ্রাম। তো আমরা এখন এখান থেকে আসলে এই কাজটা করব। তো সবার আগেই দেখো, সবার আগেই আগে বিক্রিয়াটা একটু দেখে নেই আমরা, বিক্রিয়াটা কিভাবে হচ্ছে বিক্রিয়াটা একটু ফলো করো। ক্যালসিয়াম কার্বনেট তাপ দিচ্ছি, তাপ দেওয়ার ফলে ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি এবং পাচ্ছি কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা শুরুতে বিক্রিয়াটা কমপ্লিট করলাম। নেক্সটে এই যে আমরা এখানে বিক্রিয়াটা কমপ্লিট করলাম, এটা কি মোল সংখ্যা আছে না, পরিমাণ আছে না, বিক্রিয়া থেকে প্রাপ্ত পরিমাণগুলোকে আমরা এখন লিখে ফেলবো। সো ক্যালসিয়াম কার্বনেট আছে কত গ্রাম, 100 গ্রাম। ক্যালসিয়াম অক্সাইড আছে কত গ্রাম, 56 গ্রাম। আণবিক ভর দিয়ে বের করা যায় এগুলো। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100, সো সেজন্য 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু 100 গ্রাম। 1 মোল ক্যালসিয়াম অক্সাইড ইকুয়াল টু 56 গ্রাম আণবিক ভর। ক্যালসিয়াম 40 আর অক্সিজেন 16, 56। আর কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে 44। ওকে, সো এখানে কার্বন ডাই অক্সাইডের কোনো কাজ নাই, কারণ প্রশ্নে কার্বন ডাই অক্সাইডের কথা বলে নাই। প্রশ্নে কার্বন বলছে ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইড, এদের দুজনের কথা। সো কার্বন ডাই অক্সাইডের কোনো তথ্য আমার এই প্রশ্নে দরকার হচ্ছে না। এরপরে যাব আমরা ঐকিক নিয়মে। কিভাবে ঐকিক নিয়মটা সমাধান করব দেখো, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় কত গ্রাম, 56 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু পাওয়া যাবে, আর এই যে আমাদেরকে প্রশ্নে যে 80 গ্রাম বলছিল, এই যে প্রশ্নে যে আমাদেরকে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বলছিল, সো এই 80 গ্রাম থেকে আমি কতটুকু পাবো আর কি। তো তাইলে দেখো এখান থেকে এই অ্যান্সারগুলো আমরা এখান থেকে খুব সহজে আইডেন্টিফাই করে ফেলতেছি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 গ্রাম, যেটা কিনা আমরা বিক্রিয়া থেকে হিসাবটা বের করতেছি। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে কত, 56/100। আর প্রশ্নে যে 80 গ্রামের কথা বলছে, তো সেই 80 গ্রামকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে এই যে 56 × 80 / 100। এখান থেকে কত পাচ্ছি আমি, 44.8 গ্রাম। সো আমরা এইটুকু পার্ট খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। এবার দেখো তাহলে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ কত, ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ কত সেটা আমাকে এখন বের করতে হবে। তো শতকরা পরিমাণ বের করে কি হবে, শতকরা পরিমাণ বের করে মানে যেটা মূল সূত্র, যে প্রশ্নে একটা পরিমাণ দেওয়া আছে। দেখো প্রশ্নে কিন্তু বলা আছে যে আমি পেয়েছিলাম কতটুকু, আমি পেয়েছিলাম 39 গ্রাম। সো এই যে 39 গ্রাম বলা আছে, এইটা আসলে প্রকৃতপক্ষে পাওয়া গেছে, এইটা অ্যাকচুয়ালি পাওয়া গেছে হচ্ছে 39 গ্রাম। আর একটা হচ্ছে বিক্রিয়া থেকে হিসাবকৃত পরিমাণ। এই যে দেখো বিক্রিয়া থেকে আমরা হিসাব করে দেখতেছি যে আসলে আমার পাওয়া উচিত ছিল 44.8 গ্রাম। তাহলে এখন এদের অনুপাতটা আমি বের করব। আমার পাওয়া উচিত ছিল 44.8 গ্রাম, বাট আমি অ্যাকচুয়ালি পেয়েছি 39 গ্রাম। তো এবার এদের দুজনের মধ্যে যে অনুপাত যেটা হবে সেইটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে দেখো উৎপাদের শতকরা পরিমাণ বা ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণটা আমরা এইখান থেকে ইজিলি বের করে ফেলতে পারি। সো দেখো ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজনে বিক্রিয়ায় হিসাবকৃত উৎপাদের পরিমাণ 44.8 গ্রাম। তাইলে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ কি হবে, বিক্রিয়ায় প্রাপ্ত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ ইনটু 100 ডিভাইডেড বাই বিক্রিয়া থেকে হিসাবকৃত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ। সো এই পরিমাণটা কিন্তু আমরা পেয়েছিলাম, আমাদেরকে প্রশ্নে বলেছিল যে আসলে বিক্রিয়া করে আমরা পাচ্ছিলাম 39 গ্রাম ইনটু 100 ডিভাইডেড বাই বিক্রিয়া থেকে বা সমীকরণ থেকে যেটা আমরা বের করেছি ঐকিক নিয়মের মাধ্যমে, সেটা হচ্ছে 44.8 গ্রাম ইজিকোয়াস টু 87%। তাহলে বলা যায় যে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ কত পার্সেন্ট হলো, ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ হচ্ছে 87%। আমি আশা করতেছি তোমরা এই অংশটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আমরা আমাদের এই ষষ্ঠ অধ্যায়ে যতগুলো একক কাজ ছিল বা নিজে করো ছিল, সেগুলো আমরা সবগুলো সমাধান করে ফেললাম। মূলত সমাধান করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে তোমাদেরকে আসলে আইডিয়াগুলো শেখানো, তোমরা যেন এক্সামে এরকম যদি কোশ্চেন ঘুরিয়ে আসে বা একটু
টাফ আসে তাহলেও যেন তোমরা সেগুলোর অ্যান্সার করতে পারো। আমি আশা করতেছি সেই নলেজটুকু বা সেই জ্ঞানটুকু আমি তোমাদের মাঝে পৌঁছতে পেরেছি। তো তোমরা কেমিস্ট্রি, এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করবে, ইজি কেমিস্ট্রি বইটি পড়বে, তাহলে এভাবেই কিন্তু কেমিস্ট্রির যে খুঁটিনাটি বিষয়গুলো থাকবে, যেই নলেজগুলো আসলে দরকার, যেই নলেজগুলো থাকলে একজন শিক্ষার্থী পরীক্ষার হলে আনকমন প্রশ্ন সলভ করে আসতে পারবে, তোমাদের মধ্যে সেরকম নলেজ তৈরি হবে এবং এই নলেজ তৈরি করার মাধ্যমে তুমি কেমিস্ট্রিতে নেক্সট এক্সামে বা আপকামিং এক্সামে অনেক বেশি ভালো করতে পারবা। তো এই আশা রেখে আমি আমার আজকের এই ষষ্ঠ অধ্যায়ের পর্বটি শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।